৮ পণ্যে সরছে ভ্যাট, ব্র্যান্ড ছাড়া অন্য পোশাকেও থাকছে না অতিরিক্ত কর। মূল্যস্ফীতির চাপে জনজীবনের স্বস্তি ফেরা নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। 10 লাখ টন চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে কোনো উপায়ে দাম নিয়ন্ত্রণ করা হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট করে দেখার সুযোগ নেই বলছে ঢাকা চেম্বার। কর্মসংস্থান ও জিডিপিতে বড় ভূমিকা রাখে এসএমই খাত। সবাইকে স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সঙ্গে আছি আমি হোসেন শাহাদাত। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সমালোচনার মুখে অবশেষে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এখনও বাড়তি ভ্যাট বহাল আছে বেশিরভাগ পণ্যে। নতুন শুল্ক জারি করার 9 দিন পর প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানালো সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, ভ্যাট বাড়ানোর পর কমানোর সিদ্ধান্তে খুব একটা স্বস্তি মিলবে না জনজীবনে। নতুন বছরের শুরুতে এবং 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় বাড়তি সম্পূরক শুল্ক, ভ্যাট ও উৎসে ভ্যাট আরোপ করে এনবিআর। খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, ভোক্তা এবং অর্থনীতি বিশ্লেষক পর্যায় থেকে শুরু হয় চরম সমালোচনা। 9 জানুয়ারি কর আদায়ের নতুন সিদ্ধান্ত জানানোর পর গেল 9 দিনে একের পর এক নিজেদের অবস্থান থেকে সরে আসতে শুরু করে এনবিআর। সে ধারাবাহিকতায় এবার জীবন রক্ষাকারী পণ্য ঔষধে পূর্বের ভ্যাট বহাল রাখছে সংস্থাটি। নিত্য প্রয়োজনীয় মোবাইল যোগাযোগে বর্ধিত সম্পূরক শুল্ক এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। একই সিদ্ধান্ত মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ব্যাপারেও। নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার 15% হতে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে। উদ্যোক্তা ও গ্রাহকরা মনে করেন, সার্বিক কর নীতিতে বিভিন্ন সুস্পষ্ট পরিকল্পনা বদলে দিতে পারে সরকারের রাজস্ব আদায়ের চিত্র। এই সেবা মূল্যকে যদি আমরা ব্রেকডাউন করি তাহলে এর মধ্যে দেখব যে অর্ধেকের বেশি মূল্যই কিন্তু আমরা সরকারকে বিভিন্ন প্রকারের কর, ভ্যাট বা অন্যান্য সাবসিডি হিসাবে বা স্পেশাল ডিউটিজ হিসাবে আমরা কিন্তু পে অফ করছি। মাঝখানে যে লেয়ার অনুযায়ী যে ভ্যাট গুলি আছে এই সমস্ত গুলি কমাতে হবে। আমরা একবারই ভ্যাট দিব, সেটা হচ্ছে কখন আমরা যখন সেবা গ্রহণ করব গ্রাহকরা, তার জন্য আমরা ভ্যাট দিতে পারি। এদিকে এনবিআর এর এই নতুন প্রজ্ঞাপন বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য অর্থনীতিবিদদের। যে সমস্ত জায়গাতে ভ্যাট কমানো হয়েছে তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে 15% থেকে 10% করা হয়েছে। মানে যেগুলো 7.5% ছিল সেগুলোতে 2.5% কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। তো এটার একটা নেতিবাচক প্রভাব আমি মনে করি যে বাজারে ইতিমধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতে পড়বে। আগস্ট পরবর্তী বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর নানাবিধ কর ও শুল্ক প্রত্যাহার করেছিল অন্তর্বর্তী সরকার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাজারে চালের মজুদ কম, তাই বাড়ছে দাম। এমন বাস্তবতায় সরবরাহ ঠিক রাখতে 10 লাখ টন খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 7 লাখ টন চাল ও 3 লাখ টন গম আমদানি করা হবে ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে। খাদ্য উপদেষ্টা জানান, এই সিদ্ধান্তের ফলে বাজারে চালের দাম কমবে। আর যে কোনো উপায়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, বলছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক নানা চাপে নিত্যপণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, তখন নতুন করে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। মধ্যবিত্তদের চাল কিনতে কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 90 টাকা। সরু চালের দাম গত 1 মাসে কেজিতে বেড়েছে 8 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতি সামাল দিতে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এফসিএমসি এর বিশেষ বৈঠকে বসেন অর্থ, বাণিজ্য ও খাদ্য উপদেষ্টা। বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা অস্থির চালের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান। আর অর্থ উপদেষ্টা জানান, যে কোনো উপায়ে বাজার নিয়ন্ত্রণ করবে সরকার। আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটার রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা দিন, কিন্তু গুদামজাত যেটা আছে ঘুরছে সেগুলো আমরা দেখেছি যে স্টক ভালো। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা। আশা করছি যে বড়তে যদি ভালো ফসল হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমদানির উপর নির্ভরতা কমাতে পারবো।
কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করব না, কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে। উপদেষ্টারা জানান দেশে এখন মোট খাদ্য মজুদ 12,79,298 মেট্রিক টন। এর মধ্যে চাল 8,89,615 মেট্রিক টন, গম আছে 3,81,136 মেট্রিক টন, আর ধান মজুদ আছে 12,860 মেট্রিক টন। আমরা যখন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে আর সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলো ছিল দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা জন্য ইয়ে করবো। কতটুকু আমাদের মজুদ আছে এখন, কতটুকু ইম্পোর্ট আসছে এবং কতটুকু লোকালি প্রডিউস করা হয়েছে, কতটুকু আমরা প্রকিউর করতে পেরেছি ধান চাল, এগুলো মিলে সবের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেছে। বাজারে খাদ্যপণ্যের মজুদ ঠিক থাকলে ঘাটতি হবে না, এমনটা জানিয়ে সরকারের দুই উপদেষ্টা বলেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংগ্রহের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা করছে সরকার। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের যেসব ক্ষুদ্র ব্যবসায় এখনও রাষ্ট্রের সাথে যুক্ত হয়নি তাদের কাঠামোর আওতায় নিয়ে আসলে কর্মসংস্থানের পাশাপাশি জিডিপির অগ্রগতি হবে, কেননা জিডিপির 25 থেকে 30% আসে এসএমই খাত থেকে। তাই একে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে জানান ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকিন আহমেদ। হিসাব বলছে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে প্রায় 30% অবদান রাখছে এসএমই শিল্প, আর মোট কর্মসংস্থানে এসএমইর অবদান 60 থেকে 65%। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ জটিলতা, নিরবিচ্ছিন্ন জ্বালানি সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে পিছিয়ে পড়ছে প্রতিযোগিতার সক্ষমতায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এসএমই নীতিমালার সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এই কর্মশালায় উঠে আসে দীর্ঘদিন ধরে চলা এসএমই উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের কথা। বক্তারা বলেন, গেল 1 বছরে শিল্পক্ষেত্রে 11 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। গ্যাসের দাম নতুন করে বাড়লে আরও বিপাকে পড়বে এ খাত। যেগুলি আমাদের এসএমই কে আরো বেশি বা ওমেন এন্টারপ্রেনিয়রশিপকে আরো বেশি গ্রো করার জন্য হেল্প করবে, ওইখানে যদি আমরা আরেকটু ফোকাস দেই এবং আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা সবাই বাংলাদেশের অর্থনীতিকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। বড় ব্যবসা প্রতিষ্ঠানের থাবা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাঁচাতে সঠিক নীতি গ্রহণের পরামর্শ দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। তবে এখন পর্যন্ত কোনো সরকারি প্রত্যাশিত মাত্রায় এ খাতকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ঢাকা চেম্বার সভাপতির। তাদেরকে টেনে তুলতে হবে, তাদেরকে টেনে তোলার জন্য পলিসি সাপোর্ট দিতে হবে, যে তারা যদি না থাকে, তারা যদি টিকে না থাকে, শুধু কর্পোরেট হাউস দিয়ে, কর্পোরেট কালচার দিয়ে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না। বিগত কোনো সরকার কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়ে করেনি, এটা আমাদের বাংলাদেশের মানুষরাই মানে অল্প 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 যোগান করে কিন্তু তারা দাঁড়া করিয়ে রেখেছে, এবং এটা 25% জিডিপি কন্ট্রিবিউট করে, এবং এটাকে প্রপারলি যদি গাইড করা যায়, আমাদের কিন্তু কুটির শিল্প বিকাশের একটা অপার সম্ভাবনা দেশের বাইরেও বিদেশেও মানে গ্লোবালি কিন্তু আমাদের একটা অপরচুনিটি রয়ে গেছে। পণ্যদ্রব্যে ভ্যাট না বাড়িয়ে প্রত্যক্ষ কর আহরণ বাড়াতে হবে। এসএমই প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসার পাশাপাশি কর জাল বাড়ানোর পরামর্শ আলোচকদের। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের 4র্থ কিস্তি। এ ছাড়ের জন্য আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় ওঠার কথা ছিল, তবে এনবিআর-এর রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট এই সভা মার্চ মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আইএমএফ-এর কার্যক্রম প্রায় 1 মাস বন্ধ ছিল। মূলত এই কারণে বোর্ড সভার সময়সূচির পরিবর্তন এনেছে সংস্থাটি। এর আগে বাংলাদেশ ঋণের 3টি কিস্তি পেয়েছে। 4র্থ কিস্তিতে 64,50,00,000 মার্কিন ডলার পেতে পারে। এদিকে $470 কোটি চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও 75 কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এই অর্থ দিতেও সম্মত হয়েছে আইএমএফ। তবে এজন্য কর আদায় ও নীতি গ্রহণকারী সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আহরণ বাড়ানোর মতো কিছু কঠোর শর্ত দিয়েছে আইএমএফ। নেই কোনো সুদ, সার্ভিস চার্জ, নেওয়া হচ্ছে না জামানত। এভাবেই প্রায় 2 দশক যাবৎ ঋণ বিতরণ করে আসছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে জীবন বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার প্রায় 28,000 দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের। এরই ধারাবাহিকতায় বাঞ্চারামপুরে 443 জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে দেয়া হলো 80 লাখ টাকা। আমিনুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান।
চড়া সুদে ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার পথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের স্বপ্নবাজ নারী উদ্যোক্তারা। অন্ধকার নেমে এসেছিল তাদের পরিবারে যখন আলো হয়ে এগিয়ে আসে বসুন্ধরা ফাউন্ডেশন। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত এই ফাউন্ডেশনের মাধ্যমে এমন 443 জনকে দেওয়া হচ্ছে 80 লক্ষ টাকার ঋণ সহায়তা। 15,000 টাকা দিতেছে, সপ্তাহে 300 টাকা নিব। আমরা একসাথে হাঁস মুরগি কিনে পালন করলে আমরা গরিব মানুষদের স্বাবলম্বী হইতে পারবো। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ সার্ভিস চার্জ মুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গেছে তাদের। এটা দিয়ে আমাদের অনেক লাভবান হয়েছে। হাঁস মুরগি পালি, গরু টরু আছে, এগুলা স্যার পালি, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি, তাই করতে পারছি, সবকিছু করতে পারছি। এই ঋণ প্রকল্পের মাধ্যমে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী। মহিলাদেরকে যদি কাজে অগ্রসর করে আগানো যায় তাহলে তো অর্থনীতির চাকা সচল হবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ঋণের ব্যবস্থা করছেন। 2005 সাল থেকে জনকল্যাণমূলক এই প্রকল্প পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ, জানান বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম নাসিমুল হাই। বসুন্ধরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনে করেন যে যারা এই ঋণটা গ্রহণ করছেন তারা সেটা কাজে লাগাবেন, তার নিজের স্বাবলম্বী হবেন, তারা তাদের যেই জনগোষ্ঠীর অংশ সেই জনগোষ্ঠীতে তারা একটা পজিটিভ অবদান রাখতে পারবেন। স্থানীয়রা বলছেন শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি সহ সামাজিক কর্মকাণ্ডে অনুদান, প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা সহ বহুমুখী সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয় ঋণ পেয়ে এই অঞ্চলের হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী। এখন তারা স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাবার। বাঞ্ছারামপুর থেকে আলমোহামিদুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। 3 কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ফের দরপতন হয়েছে। সে সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তবে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বুধবার সপ্তাহের 4র্থ কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 25 পয়েন্ট কমে অবস্থান নেয় 5177 পয়েন্টে। পাশাপাশি এদিন লেনদেনও কমেছে 86 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 92টির, কমেছে 247টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দর। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 6 পয়েন্ট আর গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে 90 লাখ টাকা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর একটি বৃহৎ যৌথ উদ্যোগ শুরু করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্টারগেট নামে পরিচিত এই এআই অবকাঠামো প্রকল্পে যুক্ত হয়েছে টেক্সাস ভিত্তিক জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফট ব্যাংক এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ঘোষণার সময় উপস্থিত ছিলেন সফট ব্যাংকের সিইও মাসাওশি সন, ওপেন এআই এর স্যাম অল্টম্যান এবং ওরাকলের ল্যারি এলিসনের মতো প্রযুক্তি জগতের প্রখ্যাত ব্যক্তিত্বরা। জানা যায় প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে $100 বিলিয়ন বিনিয়োগ করা হবে। পরবর্তী 4 বছরে এটি $500 বিলিয়ন পৌঁছাবে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য।